আপনি কোনো মানে বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থায় যাওয়ার পেছনে কোনো দায় দেখেন কিনা? তারপরে আমি আসলে একটু জাতীয় ঐক্য নিয়ে কথা বলবার চেষ্টা করব, একটু যদি এই বিষয়ে আপনার মত শুনি। আমি সংক্ষেপে বলি, আমি একটু দায় দেখি, এবং আমি ভালোই দায় দেখি। এই কারণে দেখি, আচ্ছা আপনি বলেন তো, এই চিন্ময় কৃষ্ণ দাস একে আপনি কবে থেকে চিনতেন? খুব বিখ্যাত কোনো লোক না, খুব বিখ্যাত লোক না। তাকে বিখ্যাত করলো কে? কে বিখ্যাত করলো? এই সরকার বিখ্যাত করেছে। ওই মামলায় 19 জন আসামি ছিল, আর বাকি 18 জনের খবর কি হয়েছে শুনছেন? শুনেন নাই? ওনাকে অ্যারেস্ট করতে হলো কেন? খুব জরুরি ছিল। আবার ধরেন, যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে, মামলার চেহারাটা একটু ভাবার চেষ্টা করেন। মামলায় কি হয়েছে? চট্টগ্রামে একটা স্তম্ভের মাঝখানে, রাস্তার মাঝখানে একটা স্তম্ভে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল। সেটা হলো 5 তারিখে, অগাস্টের 5 তারিখে। তখন থেকে এই পতাকা রেখে ছিল। এটা তো ঠিক না। রাতে বেলা পতাকা থাকবে কেন? থাকাটা তো উচিত না। তখনই নামায় ফেলানো ছিল ওই সন্ধ্যার পরে, যখন ছিল বুঝলাম। সেই পতাকাটার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল অথবা ইসকনের পতাকা লাগানো হয়েছিল, এ ধরনের অভিযোগ করা হয়েছে। যদি ইসকনের পতাকা লাগানো হয়ে থাকে, তো ততদিনে তো চিন্ময় দাস ইসকন থেকে বহিষ্কৃত। তাহলে এর জন্য দায় চিন্ময় দাসের হয় কিভাবে? খেয়াল করেন। আর যদি ইসকনের পতাকা না লাগে গেরুয়া পতাকা লাগানো হয়ে থাকে, তো চিন্ময় দাসের কোন বক্তৃতাকে আপনি পেয়েছেন উনি বলেছেন যে আপনারা জাতীয় পতাকাকে ঢেকে দেন ইসকনের পতাকা দিয়ে অথবা গেরুয়া পতাকা দিয়ে? পেয়েছেন? পাননি। এইটা হলো কি সেরকম একটা গয়রহ মামলা। আমি মনে করি পার্সোনালি, যেরকম মামলা হয় না, 152 জনের নামে মামলা হয়ে গেছে, জানেও না কেউ, দেশেও নাই কেউ, এরকম হয়ে গেছে মামলা। এইবার হয়েছে আওয়ামী লীগ আমলে হতো এরকম একটা মামলা। এটা এই মামলা করার জন্য যে মামলাটা করেছেন, যিনি বিএনপির একজন নেতা ছিলেন, বিএনপি থেকে বহিষ্কার করেছে। তারা এই মামলাটাকে বিএনপি পছন্দ করে নাই। তো সেই রকম একটা মামলার মাধ্যমে ওনাকে গ্রেফতার করাটা কি খুব জরুরি ছিল? আমার কথা হলো এইটা। অন্য কোনো ভাবে আপনি ওনাকে গ্রেফতার করতে, উনি কি খুব পাওয়ারফুল লোক ছিলেন? আমার কাছে মনে হয় না। উনি যে এত পাওয়ারফুল লোক, এটা তো আমরা গ্রেফতার করে পরে বুঝলাম যে ওনার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিবৃতি দেয়। তো এই বিবৃতিটা আমি মনে করি সামহাও আমরা ইনভাইট করেছি। আমি মনে করি সরকারের নীতি নির্ধারকরা তো করেন নাই। অনেকে থাকে সরকারের মধ্যে, অনেক লোক থাকে। এই গ্রেফতারের জন্য একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে, পরামর্শ আসছে, এটা আমি মনে করি না। কেউ একজন করে ফেলে, হয়তো নিজেকে বাহাদুরি নিতে চাইছে, আটকে দিলাম। আমি মনে করি এই সমস্ত সরকারের মধ্যে কিছু লোক আছে যারা নাকি সরকারকে ক্ষতিগ্রস্ত করে, আমার বিবেচনা এরকম হতে পারে। কিন্তু বাট আমি মনে করি ওনাকে গ্রেফতার করাটাই প্রয়োজন ছিল না আমাদের। এটা আমার ধারণা। ফুয়াদকে এই বিষয়ে একটু বলবেন যে এইরকম গয়রহ মামলা আসলে তার মামলাটি করবার জন্য যথেষ্ট গ্রাউন্ড ছিল কিনা, এবং এইরকম মামলা করবার কারণে বা তারপরে যা প্রক্রিয়া, তাতে আসলে দেশে ভারত না হয় এজেন্ডা নিয়ে কাজ করছে, বিভিন্ন দেশে দেশে কি বার্তা যাচ্ছে আমরা দেখছিলাম। ব্রিটিশ পার্লামেন্টেও এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্য, এটি আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে জানিয়েছেনও, মানে যুক্তরাজ্যের হস্তক্ষেপ চাওয়া হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে, এরকম বিষয় এসেছে। এটা কি খুব প্রয়োজন ছিল? আমি আংশিকভাবে একমত মাসুদ ভাইয়ের সাথে। একটা বিষয় হচ্ছে, যে মামলাটাতে তাকে আসামি করা হয়েছে এর থেকে আরো ভালো বেটার মামলা ছিল। ইনফ্যাক্ট আপনি যদি সিম্পলি রংপুরে দেয়া তার বক্তব্যটা শোনেন, রংপুরে হিন্দুদের যে মহাসমাবেশ সে করেছে, সেখানে সে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে। আপনি মনোযোগ দিয়ে শুনতে দেখতে পাবেন। একটা বলেছে যে বাংলাদেশ রাষ্ট্র, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেমেটিকলি হিন্দুদেরকে উচ্ছেদ করছে রাষ্ট্র থেকে। দ্বিতীয়ত বলেছে, যদি এটা কন্টিনিউ হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি, 3টা দেশের নাম বলেছে, ইরাকে, সিরিয়াতে এবং লিবিয়াতে কি হয়েছে সেটা মাথায় রাখেন। চিন্ময় বলেছে, আমি নিজে বক্তব্য শুনেছি। এখন এই ধরনের বক্তব্য কিন্তু সিরিয়াস রাষ্ট্রদ্রোহিতা এবং উস্কানিমূলক কথা, কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে যে অনেক সময় মানে গ্রেফতার করবার মতো অফেন্স থাকলেও রাষ্ট্রকে তার জায়গা থেকে দেখতে হয় যে এইটাকে আমি আমলে নিব কিনা, এটাকে আমি গুরুত্ব দিব কিনা, এটাকে কি আমি আইনগতভাবে মোকাবেলা করব, রাজনৈতিকভাবে মোকাবেলা করব, না অন্য কোনো কৌশলে করব। কিন্তু যে মামলাতে যে ঘটনাটা ঘটেছে, পতাকার উপরে পতাকা দেওয়াটা রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে কিনা এটা ডিবেটেবল। আমি মনে করি ভেরি মাইনর ইস্যু। এটা পরিকল্পিতভাবে করেছে, যেভাবে দেখেছেন যে রাজু ভাস্কর্যে গিয়ে মূর্তির উপরে বোরখা পরায় দিয়ে আসছে, নেকাব পরায় দিয়ে আসছে, মৌলবাদীদের মধ্যে একটা
মানে একটা জঙ্গিপনা ডেভেলপ করছে এই ধরনের ডিসকোর্সের জন্য। তো সেক্ষেত্রে আমি বোধ করছি এই মামলাটা ভেরি পুয়ার এবং উইক মামলা, এটা প্রয়োজন ছিল না এই সিচুয়েশন। মামলা তো টিকবেও না, মানে আইনের এত কথা বলা হচ্ছে, বিষয়টি তো তাহলে একরকম রাজনৈতিকই হয়ে গেল, কারণ আইনে তো টিকবে না এই মামলা। ওটা হচ্ছে ওই যে পুলিশ আপনার যেহেতু 16 বছরে একটা পার্টিকুলার প্যাটার্নে কাজ করে অভ্যস্ত, সে যখন ধরেন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই ধরনের লোকদেরকে ফলো করে, তখন সে যে রিপোর্টটা দেয় এবং যে মাইন্ডসেট থেকে দেয়, এটা হলো ওই মাইন্ডসেট। ওকে ধরতে হবে, ওটাকে একটা মামলায় দিয়ে দিব, তারপরে তাকে আপনার বেল দিব না, এটা সেটা করবো, এগুলো করবে। তো পুলিশ তো বেল দেওয়ার দায়িত্ব তো পুলিশের না, সেটা তো আদালতের ছিল। মানে সার্বিকভাবে রাইট আছে। এটাও কি, হ্যাঁ এটাও কি মানে আপনি বলছেন যেটি 16 বছরের জায়গায়, কিন্তু একটু স্পষ্ট হয়ে, আপনি একজন আইনজীবীও বটে, রাষ্ট্রদ্রোহ মামলা সেটি কি রাষ্ট্রের পারমিশন ছাড়া যে কেউ করে ফেললেই হয়ে যায়? সাধারণত রাষ্ট্রদ্রোহ মামলাতে হোম মিনিস্ট্রির একটা অ্যাপ্রুভাল লাগবার কথা, এটা স্ট্রেইট ওয়ে হবার কথা না। তো সেক্ষেত্রে ওই প্রসেস ফলো করা হয়েছে কিনা আমি এটা জানি না, তবে আমি বোধ করছি চিন্ময়কে যে মামলায় ধরা হয়েছে অথবা অ্যারেস্ট করা হয়েছে এটা একান্ত রিজনেবল না আর কি। তাকে তার মানে তো এখানে রাষ্ট্র, আদালত, পুলিশ অনেকেরই একটা জায়গা রয়েই যাচ্ছে। ইনস্টিটিউশন যখন কলাপস করে তখন আপনার এই ধরনের ঘটনাগুলো ইচ্ছায় অনিচ্ছায় ঘটতে থাকবে। মানে তারপর আবার দেখা যাবে, মানে এরকম যদি, মানে আপনি বলছিলেন অনেক সিরিয়াস এলিমেন্ট আছে তাকে ধরবার জন্য, তার বিরুদ্ধে মামলা করবার জন্য, মানে পরে আবার এই মামলার ফলাফল কি হয়ে যাবে, 21শে আগস্টের মতো সব খালাস, মানে এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাবে কিনা? সম্ভাবনা আছে। জি, ব্যারিস্টার ফুয়াদ, একটু এই বিষয়েও কি একটু কথা বলবেন? 21শে আগস্টের মামলায় যে সব আসামি খালাস, আমি মাসুদ কামালের কয়েকটি বক্তব্য এই বিষয়ে শুনছিলাম, খুব জোরালো কথা বলেছেন। আমি মাসুদ কামাল আপনার কাছ থেকে শুনবো, ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে একটু এটি শুনি যে ঘটনাটি তো আসলে ঘটেছে, তাই না? 21শে আগস্ট হয়েছে, 24 জন মানুষ মারা গেছে, এত মানুষ আহত হয়েছে, স্প্লিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই ঘটনাটি তো ঘটেছে। কিন্তু মামলার রায় যখন আসলো এরকম, তাহলে কি এই অপরাধীরা আর বিচার পাবে না? মানে ভিকটিম যারা হলো তারা কি আর আসলে বিচার পাবে না? মামলাটা তো আসলে শুরু থেকেই এটা পলিটিক্যাল জায়গা থেকে দেখতে হবে। এটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে গত 16 বছর এটা গেছে বলে আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়েছে, এবং এই দাবিটা জেনুইন কিনা, ক্রেডিবল কিনা, এইটা একটা এনকোয়ারি কমিশন হওয়া দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। কারণ এখানে অনেকগুলো এলিমেন্ট জড়িয়ে গেছে, যে একটা রাষ্ট্র যদি তার সাবেক প্রধানমন্ত্রীকে সেফটি সিকিউরিটি এনশিওর করতে না পারে, সাধারণ নাগরিকদের ব্যাপারে সে কি করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তখন কিন্তু একজন জাজের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল, আমি জাজের নাম ভুলে গেছি। সেই জাজ কিন্তু আপনার রিপোর্ট দিয়েছিল যে এই ঘটনার সাথে দেশের বাহিরের শত্রুরা জড়িত। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে তিনি সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা বলেছেন। থার্ড হচ্ছে, আপনাদের মনে থাকবার কথা, এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটেন থেকে কিন্তু ইনভেস্টিগেশন করবার জন্য বাংলাদেশে এসেছিল। তারা শেখ হাসিনাকে ইন্টারভিউ করতে চেয়েছে, ভিকটিমদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে, শেখ হাসিনার গাড়িটা ফরেন্সিক এভিডেন্স আকারে, তারা আলামত আকারে টেস্ট করতে চেয়েছিল, সেই অনুমতি দেওয়া হয়নি। ফোর্থ হচ্ছে, সেই দিনকার প্রোগ্রামটা হচ্ছে মুক্তাঙ্গনে হবার কথা ছিল, এবং পুলিশের যে টোটাল প্রোটেকশন টিম, সাবেক প্রাইম মিনিস্টারকে প্রোটেকশন দেবার যে টিম আছে, সেটা কিন্তু মুক্তাঙ্গনে ছিল। আওয়ামী লীগ কাউকে না বলে এই মিটিংটা সাডেনলি আপনার বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেছে। অতএব প্রোটেকশনে এই জায়গাটাতে একটা ঝামেলা হয়েছে, এবং এটার সাথে একটা নেগেটিভ কনোটেশনের যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে আছে। এরপরে হচ্ছে যেটা বলা হচ্ছে যে বিএনপি জামাত সরকার এটার সাথে জড়িত, যেটা পার্টিকুলারলি হাসিনা বারবার বলেছে যে খালেদা জিয়া পরিবার, তারেক রহমান আমাকে নিশ্চিহ্ন করে দিতে চায়, তাহলে রাজনীতিতে আর কেউ প্রতিদ্বন্দ্বী থাকবে না। এইটা খুব দুর্বল একটা যুক্তি। একটা দল ক্ষমতায় থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করলে এর বেনিফিট ওই সরকার অথবা ওই দলের বক্সে কখনো আসবে না, এটা কমন সেন্সের মধ্যে পড়ে না, বরং এটা তার ডিজাস্টার হবে। জি।
মানে আপনি বলছেন এটা কমন সেন্সের মধ্যে পড়ে না, কিন্তু মানে গত সরকারের সময় ডক্টর আসিফ নজরুল বর্তমান আইন উপদেষ্টা তিনি সাংবাদিক খালিদ মহিউদ্দিনকে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখান থেকে শুনছিলাম যে তিনি নিজেই বলছেন যে সরকারের কোনো শীর্ষ মহল জড়িত ছিল কিনা, অবশ্যই ছিল। তিনি বলছেন এটা হতেই পারে না যে সরকারের শীর্ষ মহল জানবে না। সরকারের শীর্ষ মহল ধামাচাপা দেবার চেষ্টা করেছে কিনা, অবশ্যই করেছে, জঘন্যভাবে করেছে, অত্যন্ত হাস্যকর ভাবে ধামাচাপা দেবার চেষ্টা করেছে। মানে সরকারের শীর্ষ মহল জড়িত ছিল। বর্তমানে যিনি আইন উপদেষ্টা তখন সেই বিষয়টি তিনি তো অনুধাবন করেছেন যে এটি আসলে ছিল। না, আমি ওনার সাথে একমত না। ধামাচাপা দেবার চেষ্টা করেছে কিনা সেটাতে আংশিক একটা জায়গা আছে। জজ মিয়া নাটকের কথা যেটা বলা হয়, সেটা কিন্তু আপনার পাবলিকলি কোনো জজ মিয়াকে সাজানো হয় নাই। তখনও সিআইডির ইনভেস্টিগেশনের মধ্যে এই আলোচনাটা এসছে। কেউ কেউ আলোচনা করছেন যে এমন একজনকে আমরা সামনে আনবো কিনা। পরবর্তীতে এটা মিডিয়া একটা বড় ধরনের রোল প্লে করে, এটাকে একদম বিখ্যাত করে দেয়। এই জন্যই আমি বলছি যে এখানে এতগুলো বিষয় জড়িয়ে গেছে। ইনভেস্টিগেশন টিম, তারেক রহমান তো ইনিশিয়াল চার্জশিটে ছিল না। আব্দুল কাহার আকনকে এনে যে আওয়ামী লীগের নমিনেশনে নির্বাচন করেছে, তাকে দিয়ে আবার তারেক রহমানকে এখানে নাম যোগ করা হয়েছে। বিচার বিভাগীয় এই যে পুরো প্রসেসটা চললো গত 16 বছরে, বিচারটা ফাইনাল হইল না কেন? আওয়ামী লীগ চাইলে তো তার বাবার রায় যেভাবে কার্যকর করে গেছে 16 বছরে এই মামলাটা ফাইনালি কার্যকর করতে পারত। তাহলে এখানেও কিন্তু একটা রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে, এবং এই পুরো ঘটনার বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ। সে বিএনপি কে এটা দিয়ে নাস্তানাবুদ করেছে, সারা দুনিয়াতে জঙ্গিবাদ, মুফতি হান্নান এই নাটকগুলোর গল্প বারবার বলেছে, বাংলাদেশে কিভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাচ্ছে এগুলো বলেছে। এই জন্য আমি দাবি করেছি একটা রাষ্ট্রীয় তদন্ত হওয়া দরকার। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে যার উত্তর আমাদের কাছে নাই।